আমরা এনবিআর তথা রাজস্ব প্রশাসন সংস্কারের বিরোধী নই। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা চাই এই সংস্কার যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে। দেশের স্বার্থ, উন্নয়নধর্মী দর্শন এতে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ হাসিলের হাতিয়ার হবে না। আমাদের মূল আপত্তির জায়গাগুলো নিম্নরূপ: জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের প্রকৃতি অত্যন্ত বিশেষায়িত এবং আইন নির্ভর। আয়কর, কাস্টমস, ভ্যাট সহ রাজস্ব আইন এবং নীতিমালার প্রয়োগে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নীতিগত গভীরতা প্রয়োজন হয়। প্রস্তাবিত অধ্যাদেশে অভিজ্ঞতার, দক্ষতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। বিশেষায়িত জ্ঞানের অনুপস্থিতিতে নীতি নির্ধারণের অসামঞ্জস্যতা ও বাস্তবায়নে বিঘ্ন ঘটবে, যা সরাসরি রাজস্ব আহরণের নেতিবাচক প্রভাব ফেলবে। পরিণত অধ্যাদেশে উদ্দেশ্যমূলক ও বিরূপ সংশোধনের মাধ্যমে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে নির্দিষ্ট গোষ্ঠী বা প্রভাবশালী মহলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধ্যাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সাংগঠনিক স্বাতন্ত্র্য ও পেশাগত স্বকীয়তাকে অস্বীকার করেছে। রাষ্ট্রের অর্থনীতির মূল কাঠামো বিনষ্ট করে রাজস্ব আহরণের প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। কার্যক্রমটি একই সাথে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনায় অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় সার্বিক কার্যকরতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংস্কার হলে তা হবে ভালোর জন্য, উত্তম কিছু অর্জনের জন্য। রাজস্ব প্রশাসনের সংস্কারের জন্য জারিকৃত অধ্যাদেশের ক্ষেত্রে এই বিষয়টি নিদারুণভাবে উপেক্ষিত হয়েছে। জারিকৃত অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান যে নেতৃত্বগত সমস্যা রয়েছে সেটাকে রাখা হয়েছে অন্য ফরম্যাটে, একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে। অর্থাৎ সমস্যাকে স্বীকার তো করাই হয়নি, বরং দুই ভাগে সর্বোচ্চ পদে দুই নেতাকে রাখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সমস্যা আরও বাড়বে। বর্তমানে এনবিআরের প্রধান সরকার নিয়োগ করেন সচিবদের মধ্য হতে, এনবিআরের কর্মকর্তাদের মধ্য হতে নয়। এনবিআরের মতো একটি অতি টেকনিক্যাল ও পেশাদারী প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের সীমাবদ্ধতা। জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে পূর্বের ধারাবাহিকতাই বহাল রাখা হয়েছে। এক্ষেত্রে কোনো সংস্কার করা হয়নি, যেটি এনবিআরের কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে রাজস্ব প্রশাসনে উড়ে এসে জুড়ে বসার প্রথা চলতে থাকবে, যা রাজস্ব আদায়ের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। জাতীয় রাজস্ব বোর্ডকে বিভক্ত করে দুটি বিভাগ গঠনের লক্ষ্যে একটি বিশেষ পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনসমূহ যথারীতি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করে। এই বিশেষ পরামর্শ কমিটির প্রতিবেদনটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ হয়নি, এমনকি জাতীয় রাজস্ব বোর্ডকেও সরবরাহ করা হয়নি। ফলে যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে আলোচনা চলছে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সকল সংস্কার কমিশনের রিপোর্ট পাবলিক করা হলেও এই রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির রিপোর্ট প্রকাশ না করে তড়িঘড়ি করে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে প্রত্যাশী সংস্থার সাথে কোনো আলোচনা ব্যতি রেখে করা হয়েছে, যা গভীর সন্দেহের উদ্রেক করে। জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার সময়ের দাবি, তবে এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। জারিকৃত অধ্যাদেশটি দেশের অর্থনৈতিক কাঠামো জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠতে পারে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি বিনষ্ট করার সমূহ আশঙ্কা রয়েছে। আমাদের দাবি হলো, 1 নম্বর দাবি, প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। 2 নম্বর দাবি, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন অচিরেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বর, পরামর্শ কমিটির প্রতিবেদন অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়িক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত অংশগ্রহণমূলক টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা, একটি হয়রানিমুক্ত, সেবাধর্মী এবং জনবান্ধব রাজস্ব ব্যবস্থা। রাজস্ব প্রশাসনের পূর্ণাঙ্গ অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। মানব ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের ক্ষমতার উন্নয়নে টেকসই ও পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
গবেষণা ও পরিসংখ্যান উইং সহ জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষায়িত উইং সমূহের কাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা হবে। গতকালের ধারাবাহিকতায় আজকেও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে এবং তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি সম্মানিত করদাতা এবং সেবা প্রত্যাশীদের অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য মনে করেন তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এবং রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। উল্লেখ্য যে আগামী 17 মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। পূর্বের মতোই আন্তর্জাতিক সেবা, যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বহির্ভূত থাকবে। গুরুত্বপূর্ণ অর্জন ও মাইলফলক হিসেবে বিবেচিত হওয়া উচিত। এই অর্জন প্রমাণ করে যে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এনবিআর তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। 1972 সালের রাষ্ট্রপতির 76 নম্বর আদেশমূলে গঠিত জাতীয় রাজস্ব বোর্ডে এ পর্যন্ত 53 বছরে মোট 31 জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। আদেশ মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র মোস্ট সদস্য চেয়ারম্যান হিসেবে পদায়নের কথা লেখা থাকা সত্ত্বেও বিগত সময়ের প্রায় সব চেয়ারম্যানই এসেছেন কাস্টমস ও কর ক্যাডারের বাইরে থেকে। প্রত্যেক চেয়ারম্যানের গড় মেয়াদ মাত্র 1 বছর 7 মাস। চেয়ারম্যানদের স্বল্প মেয়াদ এবং আয়কর আইন, কাস্টমস আইন, ভ্যাট আইন ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতার অভাবে বোর্ডের অভ্যন্তরীণ ও প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা হ্রাস করেছে। 1979 সালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গঠিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডকে উক্ত বিভাগের রাজস্ব উইং হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও বাস্তবে এনবিআর নিজস্ব ক্ষমতা ও স্বাতন্ত্র্য প্রয়োগ করতে পারেনি। বরং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়, যার ফলে একই ব্যক্তির অধীনে দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীভূত হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা থাকায় বোর্ডের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভারসাম্যহীনতা ও সমন্বয়হীনতা সৃষ্টি করেছে। বোর্ডের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডে ক্ষমতার ভারসাম্যের অভাব একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে প্রতি 100 টাকা রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয়ের পরিমাণ মাত্র 31 পয়সা, যা বৈশ্বিক বিবেচনায় সর্বনিম্ন। তুলনামূলক বিচারে দেখা যায় পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 100 রুপি রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় হয় 61 পয়সা, মালয়েশিয়াতে 100 রিঙ্গিত রাজস্ব আদায়ের বিপরীতে ব্যয় হয় 1 রিঙ্গিত, জাপানে প্রতি 100 ইয়েন রাজস্ব আদায়ের বিপরীতে বিনিয়োগ করা হয় 1.7 ইয়েন। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড অপ্রতুল বিনিয়োগের মধ্যেও স্বাধীনতার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড গড়ে 16.4% প্রবৃদ্ধিতে রাজস্ব আহরণ করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ফলাফল হিসেবে চিহ্নিত করা যায়। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, রাজস্ব আহরণ সংক্রান্ত বিনিয়োগের সাথে কর জিডিপি অনুপাত উন্নয়নের সরাসরি সম্পর্ক রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান সাংগঠনিক কাঠামোয় দ্বিস্তর বিশিষ্ট প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা বিদ্যমান। বোর্ডের নিজস্ব প্রশাসনিক কাঠামো থেকে অনুমোদনের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এই দ্বিস্তর অনুমোদন ব্যবস্থার কারণে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে মারাত্মক দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। সুতরাং নেতৃত্বের দুর্বলতা, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিচ্যুতি, প্রযুক্তিগত অগ্রগতি ও দক্ষ মানব সম্পদের অভাব এবং প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি, বিদ্যমান সাংগঠনিক কাঠামোর জটিলতা, এই সবকটি বিষয়ই জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ কার্যক্রমকে ব্যাহত করেছে। জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে একটি ধারণা হলো এটি একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। বাস্তবতা হলো দুর্নীতি বাংলাদেশের একটি বিস্তৃত কাঠামোগত সমস্যা, যা শুধু এনবিআর নয়, দেশের প্রায় প্রতিটি খাতেই কোনো না কোনোভাবে বিদ্যমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খানা জরিপ বিশ্লেষণে দেখা যায় 2023 সালের খাতভিত্তিক দুর্নীতির তালিকায় কর ও কাস্টমসের অবস্থান ছিল 14তম, যেখানে 2021 সালে এই খাতটি শীর্ষ 15-র বাইরে ছিল এবং 2017 সালে ছিল 13তম অবস্থানে। এই চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায় এনবিআরের দুর্নীতি প্রচলিত ধারণার বিপরীত। বর্তমান প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে প্রশাসনিক তদন্ত শেষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরাও এই দুর্নীতির অপবাদ থেকে মুক্তির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পদ্ধতিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করা হয়েছে।
এনবিআরের সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের বিধান অগ্রাহ্য করে নিয়োগ করায় এনবিআর পরিচালনার জটিল প্রক্রিয়াকে ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এই রিপোর্ট রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন, নিরীক্ষা, অবকাঠামোর বিনিয়োগ বৃদ্ধি সহ নানা রকম সংস্কার প্রস্তাব করা হলেও রাজস্ব নীতি প্রণয়নকে পৃথক করার কোনো সুপারিশ করা হয়নি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদন জনসমক্ষে অদ্যাবধি প্রকাশ করা হয়নি। তবে কমিটির প্রতিবেদনের একটি খসড়া কপি অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় সংগ্রহ করে দেখা গিয়েছে যে রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের একটি বিভাগের মর্যাদায় স্বাধীন ও স্বশাসিত কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। আমি আমার সহকর্মীর সাথে একটু যোগ করতে চাই যে সংস্কার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সংস্কার যে করতেই হবে, জাতীয় রাষ্ট্রপতিকে যোগ্যোপযোগী করতে হবে, তাতে কোনো ধরনের অনাপত্তি আমাদের নেই, আপত্তি নেই। আর একটু মুখের কাছে আপত্তি নেই। এখন সংস্কার হবে, সেটা হচ্ছে আমাদের যারা এখানে আমাদের আইএমএফ বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, ইভেন আমাদের জাতীয় রাষ্ট্রপতি যারা কাজ করছি আমরা সবাই বলছি সংস্কার করতে হবে। কিন্তু যে প্রক্রিয়ায় করা হয়েছে, তড়িঘড়ি করে প্রস্তাবিত অধ্যাদেশ সংশোধন আনা হয়েছে, সেই প্রক্রিয়াকে নিয়ে আমরা প্রশ্ন করছি। যা আমরা যেটা দেখেছি, আমাদেরকে বারবার বলা হয়েছে যে আমাদের সাথে আলোচনা করে এটি সংস্কার করা হবে। আমরা অনেকবার বলেছি যে আমাদের আলোচনা করেন, আমাদের আপত্তি যেটাগুলো আপনারা শুনেন, কিন্তু সেটি না করে তড়িঘড়ি করে রাতের আধারে কারেকশন করে যে প্রক্রিয়া করা হয়েছে সেটাকে আমরা প্রশ্ন করছি, কিন্তু সংস্কার দিয়ে কোনো প্রশ্ন নেই।